নমস্কার, শুভ সন্ধ্যা। সাহিত্য পথের অনুষ্ঠানে আপনারা স্বাগত। 19 শতকী বাঙালি রেনেসাঁসের দীপ্তিমান নক্ষত্র কালীপ্রসন্ন সিংহের আজ জন্মদিন। মহাভারতের অনুবাদ, বিদ্যোৎসাহিনী রঙ্গমঞ্চের প্রতিষ্ঠা, কবি মধুসূদন দত্তকে প্রথম গণসংবর্ধনা জানানো, সামাজিক ভণ্ডামির বিরুদ্ধে বলিষ্ঠ পদক্ষেপ, চলিত গদ্যে নকশা রচনা লিখে তৎকালীন বাংলা গদ্যের আসরে হইচই ফেলে দেওয়া মানুষটি কেমন ছিলেন, আজ তাই আপনাদের সামনে উপস্থিত করবেন ডক্টর মধুছন্দা চৌধুরী ওঝা। মধুছন্দা বর্তমানে শান্তিনিকেতন বনিয়াদ বিএড ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষা। তার স্নাতকোত্তর এবং পিএইচডি শান্তিনিকেতন থেকে। গবেষণাধর্মী বই লিখেছেন, পত্রপত্রিকাতেও তাঁর লেখা দেখতে পাওয়া যায়। সাহিত্য পথের আসরে মধুছন্দার এই প্রথম কথিকা পাঠ। এই অবসরে তাঁকে অভিনন্দন জানাই। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে সাহিত্য পথের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। শুরু হচ্ছে আজকের অনুষ্ঠান কালীপ্রসন্ন সিংহ স্মরণে ও মননে। মাত্র ৩০ বছরের সংক্ষিপ্ত জীবন পরিধির মধ্যে বাঙালি জাতি ও বাংলা সাহিত্যের জন্য যিনি রেখে গেছেন এক অতুল সারস্বত অর্ঘ্য, তিনি ঊনবিংশ শতাব্দীর ঐতিহ্যপুষ্ট রেনেসাঁসের অন্যতম দীপ্তিমান নক্ষত্র কালীপ্রসন্ন সিংহ। রাজা রামমোহন রায় বিদ্যাসাগরের আদর্শে উদ্ভাসিত কালীপ্রসন্নের জীবনবৃদ্ধি ও হৃদয়বৃত্তির সুষম সমন্বয় হল অমৃত সমান মহাভারতের অনুবাদ, বিদ্যোৎসাহিনী রঙ্গমঞ্চের প্রতিষ্ঠা, মহাকবি মধুসূদন দত্তকে প্রথম গণসংবর্ধনা জ্ঞাপন, সামাজিক ভণ্ডামির বিরুদ্ধে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ প্রভৃতি। কিন্তু কেবল ঐতিহ্য চর্চা এবং প্রগতিশীল আন্দোলনের অন্যতম পুরোধারূপেই তিনি বন্দিত নন। বাংলা গদ্য সাহিত্যের সূচিপত্রে এক অসামান্য ব্যক্তিত্ব রূপে তিনি নন্দিত। আজ 24শে ফেব্রুয়ারি কালীপ্রসন্ন সিংহের জন্মদিবস। 1840 খ্রিস্টাব্দে আজকের দিনটিতে তিনি জোড়াসাঁকোর বিখ্যাত সিংহ পরিবারে জন্মগ্রহণ করেন। যদিও অনেকের মতে দিনটি 23শে ফেব্রুয়ারি। কালীপ্রসন্ন ছিলেন প্রসিদ্ধ দেওয়ান শান্তিরাম সিংহের প্রপৌত্র, হিন্দু কলেজের পরিচালক জয়কৃষ্ণ সিংহের পৌত্র এবং নন্দলাল সিংহের পুত্র। কালীপ্রসন্নের জন্ম উপলক্ষে সিংহ পরিবারে সমারোহের সঙ্গে যে উৎসব সম্পন্ন হয়েছিল, সংবাদ প্রভাকরে প্রকাশিত তার বিবরণটি 24শে ফেব্রুয়ারি 1840 খ্রিস্টাব্দের ক্যালকাটা কুরিয়ার পত্রে অনুদিত হয়েছিল। Much in celebration of the birth of a child, last night a series of naches commenced at the residence of Babu Nandolal Singh at Jorasako in celebration of the birth of his first child, a boy, which took place lately. শৈশবে কালীপ্রসন্ন হিন্দু কলেজে শিক্ষালাভ করেছিলেন। 1857 খ্রিস্টাব্দে তিনি কলেজ ত্যাগ করলেও বিদ্যার চর্চা থেমে থাকেনি। তিনি গৃহে থেকেই উইলিয়াম ক্লার্কপ্যাট্রিক নামে একজন সাহেবের কাছে রীতিমতো ইংরেজি অধ্যয়ন করেছিলেন। সংস্কৃত এবং মাতৃভাষা বাংলার প্রতি তার আশৈশব অনুরাগ ছিল। এই দুই ভাষাও তিনি পণ্ডিত রেখে আয়ত্ত করেছিলেন। হুতুম প্যাঁচার নকশায় কালীপ্রসন্ন তার বাল্যজীবনের যে অপূর্ব বর্ণনা দিয়েছেন তার থেকে জানা যায়, কখনো বোধ হতে লাগলো কিছুদিনের মধ্যে আমরা দ্বিতীয় কালিদাস হব। ক্রমে কী উপায়ে আমাদের 5 জনে চিনবে সেই চেষ্টাই বলবতী হলো। তারই সার্থকতার জন্যই যেন আমরা বিদ্যোৎসাহী সাজলেম, গ্রন্থকার হয়ে পড়লেম, সম্পাদক হতে ইচ্ছে হলো, সভা করলেম, ব্রাহ্ম হলেম, তত্ত্ববোধিনী সভায় যাই, বিধবা বিয়ের দালালি করি ও দেবেন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত, ঈশ্বরচন্দ্র গুপ্ত প্রভৃতি বিখ্যাত দলের লোকেদের উপাসনা করি। আন্তরিক ইচ্ছে যে লোকে জানুক যে আমরাও ওই দলের একজন ছোটোখাটো কেষ্টবিষ্টর মধ্যে। 6 বছর বয়সে কালীপ্রসন্ন সিংহ
পিতৃহীন হন। 6 এপ্রিল 1846 খ্রিস্টাব্দে ওলা ওঠা রোগে তার পিতা নন্দলাল সিংহের মৃত্যু হয়। বাবু হরচন্দ্র ঘোষ নামে নিম্ন আদালতের এক বিচারক ও পারিবারিক বন্ধু কালীপ্রসন্নের অভিভাবক এবং পিতৃ সম্পত্তির তত্ত্বাবধায়ক নিযুক্ত হন। 1854 খ্রিস্টাব্দের 5ই আগস্ট বাগবাজারের প্রসিদ্ধ বসু বংশের লোকনাথ বসুর ভ্রাতা বেণীমাধব বসুর কন্যার সঙ্গে কালীপ্রসন্নের শুভ বিবাহ সম্পন্ন হয়। কিছুদিন পরে স্ত্রী বিয়োগ হলে তিনি চন্দ্রনাথ বসুর কন্যা শরৎকুমারী দেবীকে বিবাহ করেন। অতি অল্প বয়স থেকেই কালীপ্রসন্ন সাহিত্য চর্চায় মনোনিবেশ করেছিলেন। বঙ্গভাষার অনুশীলনের জন্য তিনি মাত্র 13 বছর বয়সে একটি সভা প্রতিষ্ঠা করেন, যেটি বিদ্যোৎসাহিনী সভা নামে পরিচিত। এই সভার প্রতিষ্ঠাকাল 1853 খ্রিস্টাব্দ 14 জুন। কৃষ্ণকমল ভট্টাচার্য, প্যারীচাঁদ মিত্র, কৃষ্ণদাস পাল প্রভৃতি এই সভার সভ্য ছিলেন। সভায় অনেক জ্ঞানগর্ভ প্রবন্ধাদি পঠিত ও আলোচিত হতো। কালীপ্রসন্নও স্বরচিত অনেক প্রবন্ধ এই সভায় পাঠ করতেন। শনিবার সন্ধ্যাকালে বিদ্যোৎসাহিনী সভার অধিবেশন হতো। সভায় কী ধরনের প্রবন্ধ পাঠ ও বক্তৃতা হতো তার আভাস সেকালের সংবাদপত্রের বিজ্ঞাপনে পাওয়া যায়। অদ্য শনিবার সন্ধ্যার সময় বিদ্যোৎসাহিনী সভার প্রকাশ্য সভা হইবে। দর্শক ও সভ্যগণ সভাস্থ হইয়া বাধিত করিবেন। সম্পাদক মহাশয় তাহার সম্পাদকীয় আসনে এইবার শেষ উপবেশন করিয়া বঙ্গদেশের কুরীতি বিষয়ক প্রবন্ধ পাঠ করিবেন। সুলিখিত প্রবন্ধের জন্য বিদ্যোৎসাহিনী সভা মাঝে মাঝে পুরস্কার ঘোষণা করত। কালীপ্রসন্নের বিদ্যোৎসাহিনী সভা কেবলমাত্র সাহিত্য আলোচনায় আবদ্ধ ছিল না। সাহিত্যিকদের সংবর্ধনা দিয়ে সাহিত্য অনুশীলনে সাধারণকে উৎসাহিত করাও এর অন্যতম উদ্দেশ্য ছিল। বাংলায় অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তনের জন্য মধুসূদন দত্তকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। কালীপ্রসন্ন মধুসূদন দত্তের প্রকৃত গুণগ্রাহী ছিলেন। কবির সংবর্ধনা করেই তিনি নিজ কর্তব্য শেষ করেননি। মেঘনাদবধ কাব্য বিশ্লেষণ করে দেশবাসীর কাছে মধুসূদনের অসাধারণ প্রতিভার পরিচয় দিয়েছিলেন তিনি লিখেছিলেন, বাঙালি সাহিত্যে এবং প্রকার কাব্য উদিত হইবে বোধ হয় সরস্বতীও স্বপ্নে জানিতেন না। হায়, এখনও অনেকে মাইকেল মধুসূদন দত্তজ মহাশয়কে চিনিতে পারেন নাই। মধুসূদনের সংবর্ধনার পরের বছর কালীপ্রসন্ন বিদ্যোৎসাহিনী সভার পক্ষ থেকে পাদ্রী লংকে সংবর্ধিত করেছিলেন। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ ইংরেজিতে প্রচার করার অভিযোগে নীলকরেরা লং সাহেবের বিরুদ্ধে মোকদ্দমা করলে কালীপ্রসন্ন স্বয়ং সুপ্রিম কোর্টে গিয়ে মোকদ্দমার অবস্থা লক্ষ্য করতেন। এরপর যখন লং সাহেবের 1 মাস কারাবাস ও 1000 টাকা অর্থদণ্ডের আদেশ হয়, তখন কালীপ্রসন্নই সেই অর্থ আদালতে প্রদান করেন। কল্যাণকর বা সমাজ সংস্কারক অনুষ্ঠানের সঙ্গেও বিদ্যোৎসাহিনী সভার যোগ ছিল। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ প্রচলন সম্পর্কে প্রচার শুরু করেন, তখন কালীপ্রসন্নই বিদ্যোৎসাহিনী সভার পক্ষ থেকে তাকে সাহায্য করতে এগিয়ে আসেন। সংবাদ প্রভাকর লেখেন, বিদ্যোৎসাহিনী সভা বিধবা বিবাহ পক্ষে লেজিসলেটিভ কাউন্সিলে যে দরখাস্ত দিতে ইচ্ছা করিতেছেন, তাহাতে 3 সহস্র ভদ্রলোকের স্বাক্ষর হইয়াছে। যদ্যপি কেহ স্বাক্ষর করিতে ইচ্ছা করেন, বিদ্যোৎসাহিনী সভায় আগমন করিলেই স্বাক্ষর পুস্তক পাইবেন। 1856 খ্রিস্টাব্দে জুলাই মাসে বিধবা বিবাহ আইন বিধিবদ্ধ হলে কালীপ্রসন্ন সংবাদপত্রে ঘোষণা করেন যে, যারা বিধবা বিবাহ করতে ইচ্ছুক হবেন, বিদ্যোৎসাহিনী সভা তাদের প্রত্যেককে 1000 টাকা পুরস্কার দেবেন।
বিদ্যোৎসাহিনী সভার আরেকটি উল্লেখযোগ্য অঙ্গ বিদ্যোৎসাহিনী রঙ্গমঞ্চ, যার সাহায্যে কালীপ্রসন্ন বাংলায় নাট্যাভিনয় ও নাট্যসাহিত্যের যথেষ্ট উন্নতি সাধন করেন। বিদ্যোৎসাহিনী রঙ্গমঞ্চ কালীপ্রসন্নের উদ্যোগেই 1856 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এটি বিদ্যোৎসাহিনী সভার সঙ্গে যুক্ত ছিল। ভট্টনারায়ণ রচিত বেণীসংখ্যান নাটকের রামনারায়ণ তর্করত্ন যে বাংলা অনুবাদ করেছিলেন, সেটি এই মঞ্চে প্রথম অভিনীত হয়। এই নাটকের অভিনয়ে কালীপ্রসন্ন নিজেও একটি ভূমিকা অংশগ্রহণ করেছিলেন, আর তার অভিনয়ও খুব প্রশংসিত হয়েছিল। প্রশংসায় উৎসাহিত হয়ে তিনি স্বয়ং নাটক রচনায় প্রবৃত্ত হন এবং 1857 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে কালিদাসের বিক্রমোর্বশীর অনুবাদ পুস্তক আকারে প্রকাশ করেন। 24 নভেম্বর 1857 খ্রিস্টাব্দে বিদ্যোৎসাহিনী রঙ্গমঞ্চে বিক্রমোর্বশী নাটক মহাসমারোহের সঙ্গে অভিনীত হয়। কালীপ্রসন্ন স্বয়ং পুরুরবার ভূমিকায় কৃতিত্বের সঙ্গে অভিনয় করেছিলেন। 1858 খ্রিস্টাব্দে কালীপ্রসন্ন সিংহের সাবিত্রী সত্যবান নাটক প্রকাশিত হয়। শুধু নাট্যকলা নয়, সঙ্গীতের উন্নতিকল্পেও কালীপ্রসন্নের লক্ষ্য ছিল। হিতেন্দ্রনাথ ঠাকুর কালীপ্রসন্ন সিংহ প্রবন্ধে লিখেছিলেন, একজন বিশিষ্ট গায়কের মুখে শুনিয়াছি যে বিখ্যাত মহাভারতের অনুবাদক কালীপ্রসন্ন সিংহ মহাশয় স্বাভাবিক অলাবুর তুম্বের অনুকরণে কাগজের তুম্ব প্রস্তুত করাইয়াছিলেন। তাহা তাহার বৃহৎ অট্টালিকাস্থ বৈঠকখানার মজলিসে আনা হইয়াছিল, তৎসাহায্যে গাওয়ানো হইয়াছিল। কাগজের তুম্ব অনেকটা শুষ্ক অলাবু তুম্বের কাছাকাছি যায়, কিন্তু কাষ্ঠের করিলে সেরূপ হয় না। কালী সিংহ মহাশয়ের তাম্বুরু নামক কলাবতী বীণার এরূপ কাগজের তুম্বি নির্মাণের চেষ্টার জন্য সমস্ত সঙ্গীত সমাজ তাহার নিকট কৃতজ্ঞ। গ্রন্থাদি রচনা ছাড়াও সাময়িকপত্র পরিচালনায় কালীপ্রসন্ন সিংহ প্রভূত কৃতিত্ব প্রদর্শন করেন। যেসব সাময়িকপত্রের সঙ্গে তিনি যুক্ত ছিলেন সেগুলি হল বিদ্যোৎসাহিনী পত্রিকা, সর্বতত্ত্ব প্রকাশিকা, বিবিধার্থ সংগ্রহ, পরিদর্শক। কালীপ্রসন্নের বিদ্যোৎসাহিনী সভার মুখপত্র স্বরূপ বিদ্যোৎসাহিনী পত্রিকাটি মাসিক আকারে প্রকাশিত হতো। এর প্রতি সংখ্যার মূল্য ছিল 1 আনা। সভার সভ্যবৃন্দ বিনামূল্যে একটি করে পত্রিকা পেতেন। এখানে বিশেষত মুদ্রিত হতো সেসব প্রবন্ধ যেগুলি কালীপ্রসন্ন বিদ্যোৎসাহিনী সভাতে পাঠ করতেন। এই পত্রিকার প্রথম সংখ্যার প্রকাশকাল 20 এপ্রিল 1855 খ্রিস্টাব্দ। 1856 খ্রিস্টাব্দে জুলাই মাসে প্রকাশিত হয় সর্বতত্ত্ব প্রকাশিকা মাসিকপত্র। এছাড়াও রাজেন্দ্রলাল মিত্রের বিবিধার্থ সংগ্রহ সম্পাদনার ভার তিনি গ্রহণ করেন। পরিদর্শক পত্রিকাটি ছিল একটি দৈনিক পত্রিকা, যার শুরু হয়েছিল জগনমোহন তর্কালঙ্কার এবং মদন গোপাল গোস্বামীর হাত ধরে, কিন্তু 1862 খ্রিস্টাব্দ থেকে কালীপ্রসন্ন সিংহ এর সম্পাদক হন। কালীপ্রসন্ন লিখেছিলেন, এই ভারতবর্ষের কত কত মহাবল পরাক্রান্ত রাজাধিরাজেরা সুদূর বিস্তৃত পন্থা, সুদীর্ঘ দীর্ঘিকা ও দুর্গম দুর্গ স্থাপন করিয়া গিয়াছেন, কিন্তু কালের ভীষণ দর্শনে সেই সকলেরই কিছুমাত্র চিহ্ন থাকিবে না। কত কত সুসমৃদ্ধ জনপদ গহন বিপিনে পরিণত ও নদীগর্ভে বিলীন হইয়া গিয়াছে। সুতরাং কেবল জ্ঞানচিহ্নস্বরূপ গ্রন্থাদি ভিন্ন অপর কীর্তিমাত্র বিনশ্বর। জ্ঞানচিহ্নস্বরূপ তিনি যেসব গ্রন্থ রচনা করেছিলেন সেগুলি বিশেষ করে হুতুম প্যাঁচার নকশা এবং 18 পর্ব মহাভারতের গদ্য অনুবাদ তার অবিনশ্বর কীর্তি। কালীপ্রসন্ন ছিলেন আদ্যন্ত সামাজিক মানুষ। তিনি ছিলেন সমাজ সংস্কারক। তার উদ্দেশ্য ছিল তৎকালীন সমাজের মানুষের সঙ্গে দ্রুত যোগাযোগ। তিনি লিখেছিলেন, এক্ষণে অবাধে বিদ্যার বিমল জ্যোতিতে সকলের মন উজ্জ্বল হইতেছে, কিন্তু কি মনস্তাপ যে ইংরেজ দিগের সমকৃত বিদ্য হইলেও তাহার দিকের ন্যায় উচ্চপদ প্রাপ্ত হওয়া যায় না। একজন ইংরাজ যে কর্ম করে, যদি সেই কর্ম একজন বাঙালি নির্বাহ করেন, তাহা হইলেও তাহার বেতন সেই ইংরাজের ন্যায় হইবে না।
সমান বেতন পাওয়া দূরে থাকুক, অপেক্ষাকৃত পারব হইলেও সে পদ তাহার পাইবার বিষয় কি? ইহাকে কি বিজাতীয় পক্ষপাত বলো না? তৎকালীন কলকাতার আচার ব্যবহার, পালা পার্বণ, সভা সমিতি প্রভৃতি সামাজিক উৎসব এবং নানা ঘটনা কালীপ্রসন্নকে নাড়িয়ে দিয়েছিল। 1861 খ্রিস্টাব্দে প্রথম খণ্ডশ প্রকাশিত হুতুম প্যাঁচার নকশায় ঊনবিংশ শতকের কলকাতার বাবু সম্প্রদায়ের একটি পরিষ্কার চিত্র আঁকা হয়েছিল। হুতুমের নকশা বঙ্গ সাহিত্যের নূতন গহনা ও সমাজের পক্ষে নূতন হেঁয়ালি। যদি ভালো করে চকে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়া না হয় তাহলে সাধারণে এ মর্ম বহন করতে পারতেন না ও হুতুমের উদ্দেশ্য বিফল হতো। এর দ্বিতীয় ভাগ স্বতন্ত্রভাবে প্রকাশিত হয়েছিল কিনা জানা যায় না, তবে 1868 খ্রিস্টাব্দে এর প্রথম দুই ভাগ একত্রে প্রকাশিত হয়েছিল। 1868 খ্রিস্টাব্দে পুনর্মুদ্রিতও হয়েছিল। গ্রন্থকার প্রত্যেক সংস্করণেই বহু পরিবর্তন করেছিলেন। ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও সজনীকান্ত দাস প্রথম এই নকশা সম্পাদনা করেছিলেন। ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সাহিত্যসাধক চরিতমালার প্রথম খণ্ডে কালীপ্রসন্ন সিংহের জীবনী ও সাহিত্যকৃতির বর্ণনা দিয়েছিলেন। কালীপ্রসন্ন স্বল্পকালের জীবনে, সমাজে এবং সাহিত্যে যে কীর্তি স্থাপন করেছিলেন তা ব্রজেন্দ্রনাথ স্মরণ করেছিলেন। ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কালীপ্রসন্নের বদান্যতার বিষয় বলতে গিয়ে লিখেছিলেন যে তিনি ব্যক্তিগতভাবে এবং সামাজিক দিক থেকে বহু জনহিতকর কার্য করতেন। অকথা ছিল তার দানের পরিমাণ। সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় তার উপন্যাস সেই সময় লেখার সময় প্রতীকী হিসেবে কালীপ্রসন্ন চরিত্রের পুনর্নির্মাণ করে নবীন কুমার নামে সমকালিক চরিত্রের অন্তর্ভুক্তি ঘটিয়েছিলেন। এছাড়া 1862 খ্রিস্টাব্দে হুতুম প্যাঁচার নকশা শ্রী তালাহুল ব্ল্যাক ইয়ার প্রচার করেছিলেন। উৎসর্গ করা হয়েছিল শ্রীযুক্ত মুলুকচাঁদ শর্মাকে। কালীপ্রসন্নের আর এক মহান কীর্তি হল 18 পর্ব মহাভারত গদ্য আকারে বাংলায় অনুবাদ, যা এখনও ব্যাপকভাবে পঠিত ও প্রকাশিত। এই সম্পূর্ণ প্রকল্পটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের দ্বারা পরিদর্শিত হয়েছিল। 1858 খ্রিস্টাব্দের জুলাই মাসের মাঝামাঝি মহাভারতের অনুবাদ কাজ শুরু হয়েছিল। মহাভারতের অনুবাদ কাজ শেষ করে সমগ্র গ্রন্থ প্রকাশ করতে দীর্ঘ 8 বছর লেগেছিল। এর প্রথম খণ্ড 1860 খ্রিস্টাব্দে এবং শেষ খণ্ড 1866 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। অষ্টাদশ পর্ব অনুবাদের উপসংহার রূপে কালীপ্রসন্ন 1700 খণ্ডের শেষে এই অনুবাদ রচনার যে বিবরণ দিয়েছিলেন তা উদ্ধৃত করছি। 1780 শকে সংকীর্তি ও জন্মভূমির হিতানুষ্ঠান লক্ষ্য করিয়া 7 জন কৃতবিদ্য সদস্যের সহিত আমি মূল সংস্কৃত মহাভারত বাঙ্গালা ভাষায় অনুবাদ করিতে প্রবৃত্ত হই। তদবধি এই 8 বর্ষকাল প্রতিনিয়ত পরিশ্রম ও অসাধারণ অধ্যবসায় স্বীকার করিয়া বিশ্বপিতা জগদীশ্বরের অপার কৃপায় অদ্য সেই চির সংকল্পিত কঠোর ব্রতের উদযাপন স্বরূপ মহাভারতীয় অষ্টাদশ পর্বের মূলানুবাদ সম্পূর্ণ করিলাম। কালীপ্রসন্ন বিনামূল্যে মহাভারত বিতরণ করেছিলেন। এই বিপুল পরিমাণ খরচের ভার বহন করতে তাকে তার বিভিন্ন মহল অর্থাৎ নিজস্ব মালিকানাধীন জমি বিক্রয় করে দিতে হয়েছিল। তিনি এই অনুবাদটি মহারানী ভিক্টোরিয়াকে উৎসর্গ করেছিলেন। কালীপ্রসন্ন শ্রীমদ্ভগবদ্গীতার বাংলা অনুবাদও করেছিলেন। এটি কালীপ্রসন্নের মৃত্যুর পরে মুদ্রিত ও প্রকাশিত হয়। 1911 খ্রিস্টাব্দে একটি সংস্করণ বরাহনগর শ্রীরামকৃষ্ণ লাইব্রেরি থেকে সত্যচরণ মিত্র দ্বারা প্রকাশিত হয়, যার আখ্যানপত্রে ছিল শ্রীমদ্ভগবদ্গীতা মূল অন্বয় ও মহত্তা কালীপ্রসন্ন সিংহকৃত বঙ্গানুবাদ আচার্যগণের টিকানুযায়ী পরিবর্তিত ও পরিবর্ধিত। কালীপ্রসন্ন একসময় জুলিয়াস সিজারের জীবনচরিত বাংলায় অনুবাদ করার সংকল্প করেছিলেন। তার অন্যান্য রচনাগুলি হল বাবু নাটক 1854 খ্রিস্টাব্দ, 14 ডিসেম্বর 1855 খ্রিস্টাব্দে সংবাদ প্রভাকরে মুদ্রিত বিজ্ঞাপন থেকে নাটকটির কথা জানা যায়। পূর্বে প্রায় 2 বৎসর গত হইল আমি একবার বাবু নাটক
নামক গ্রন্থ রচিয়া প্রকাশ করি, কিন্তু তাহা এক্ষণে ইমত দুষ্প্রাপ্য হইয়াছে যে কত লোক চারিমুদ্রা স্বীকার করিয়াও পান নাই। এরপর 1857 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে মহাকবি কালিদাস রচিত বিক্রমোর্বশীয় নাটকের বাংলা অনুবাদ করেন, যেটি তত্ত্ববোধিনী সভার যন্ত্রে শ্রীযুক্ত আনন্দচন্দ্র বেদান্ত বাগীশ দ্বারা মুদ্রিত হয়েছিল। পরবর্তীতে 1858 খ্রিস্টাব্দে সাবিত্রী সত্যবান নাটক লিখেছিলেন, যেখানে মহাভারতীয় বনপর্বের অন্তর্গত পতিব্রত উপাখ্যানের সাবিত্রী চরিত্র থেকে কেবলমাত্র মম গৃহীত হয়েছিল। 1859 খ্রিস্টাব্দে মালতী মাধব নাটক মহাকবি ভবভূতি রচিত, যা মূল সংস্কৃত থেকে বাংলা ভাষায় কালীপ্রসন্ন অনুবাদ করেছিলেন। এইসব পুস্তক ছাড়া কালীপ্রসন্ন বহু প্রবন্ধ রচনা করেছিলেন। তার অনেকগুলি বিদ্যোৎসাহিনী পত্রিকায় প্রকাশিত হয়েছিল, কিন্তু প্রথম দুই সংখ্যা ছাড়া এই পত্রিকার অন্য সংখ্যাগুলি এখনও সংগ্রহ করতে পারা যায়নি। তিনি গ্রন্থ সমালোচকও ছিলেন। ডেভিড হেয়ার সাংবৎসরিক সভাতেও কালীপ্রসন্ন কয়েকবার প্রবন্ধ পাঠ করেছিলেন। কালীপ্রসন্ন জীবৎকালে বেশ কিছু সম্মান পেয়েছিলেন, যেমন 1863 খ্রিস্টাব্দে তাকে কলকাতার অনারারি ম্যাজিস্ট্রেট জাস্টিস অফ পিস নিযুক্ত করা হয়েছিল। আবার কিছু সময়ের জন্য অনারারি চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি কলকাতার মিউনিসিপ্যাল কর্পোরেশনেরও নির্বাচিত হয়েছিলেন। কালীপ্রসন্ন তার বিপুল অবদান পিছনে ফেলে রেখে 24শে জুলাই 1870 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে কী বিশাল ঋণ জালে তিনি পতিত হয়েছেন, এবং ফলস্বরূপ উড়িষ্যার বড় জমিদারি ও কলকাতার বেঙ্গল ক্লাব তাকে বিক্রি করে দিতে হয়েছিল। তিনি তার বন্ধু ও আত্মীয়দের দ্বারা প্রতারিতও হয়েছিলেন। কালীপ্রসন্নের মৃত্যুর পর তার স্ত্রী বিজয়চন্দ্র সিংহকে দত্তক নিয়েছিলেন, যিনি হিন্দু পেট্রিয়ট পত্রিকাটি অধিগ্রহণ করেন। কালীপ্রসন্নের মৃত্যুর পর কৃষ্ণদাস পাল গভীর বেদনার সঙ্গে লিখেছিলেন, কিন্তু তারণ্যের অস্থির জলে তলদেশে উদারতার একটি রূপালী স্রোত বর্তমান ছিল। উদারতা, ভালো সহকারিতা এবং উচ্চ নজর, যা খুব কম লোকেরই প্রশংসা না করে থাকতে পারে। তার সমস্ত ত্রুটি সত্ত্বেও কালীপ্রসন্ন ছিলেন একটি উজ্জ্বল চরিত্র, এবং এমন একটি প্রদীপ্ত প্রতিশ্রুতিকর কর্মজীবনের এভাবে একটি আকস্মিক এবং দুঃখজনক সমাপ্তির জন্য আমরা পর্যাপ্ত রূপে আমাদের খেদ প্রকাশ করতে অপারগ। এতক্ষণ আপনারা সাহিত্য পথের অনুষ্ঠান শুনলেন। আগামী দিনে এমনই একটি আকর্ষণীয় অনুষ্ঠান আপনাদের জন্য সাহিত্য পথে সম্প্রচার করা হবে। শুভরাত্রি।